আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপের ফাঁকে বাংলাদেশ কখন যে জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট হেরে গেল, তারপর 3 ম্যাচের ওডিআই সিরিজটাও হেরে গেল, সেটা নিয়ে কিন্তু খুব একটা বেশি জল্পনা কল্পনা নেই। তবে যতবারই মাথায় আসে ব্যাপারটা একটু বিরক্তির সঞ্চার হয়, কারণ জিম্বাবুয়ের সঙ্গে অযথা হেরে বাংলাদেশ কিন্তু টেস্ট এবং ওডিআই র্যাঙ্কিংয়ে নিজেদের জায়গাটা খুইয়েছে, কিছু ইম্পর্টেন্ট র্যাঙ্কিং পয়েন্টস হারিয়েছে। তবে একটা সিরিজের পুরো ব্যাপারটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে T20I সিরিজ, সেটা শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবং সেই বিষয়টায় মাথায় রেখে আসলে যারা যারা আমরা বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে ফলো করছি তাদের জন্য একটা বিষয় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ওভারঅল স্কোয়াডটা কি আছে সেটা কি আপনারা জানেন কিনা। আমরা একসঙ্গে ব্যাপারটা একটু দেখে নেই। আমরা শুরুতে যদি দেখি, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ইনিশিয়ালি এই স্কোয়াডটাই ঘোষণা করা হয়েছিল, তবে মুস্তাফিজুর রহমান মনে হয় ইঞ্জুরিতে আছেন, যে কারণে হয়তো তাকে কনসিডার করা হবে না। তারপরেও ওভারঅল লেটস গো থ্রু দ্য স্কোয়াড। তাহিদ হৃদয় ক্যাপ্টেন্সি করছেন লিটন কুমার দাসের ইঞ্জুরির কারণে, এবং আনফর্চুনেট লিটন কুমার দাস লঙ্কান প্রিমিয়ার লিগের খেলার কথা ছিল, তিনি সেখান থেকেও নিজেকে রিট্র্যাক্ট করে নিয়েছেন। বাট তৌহিদ হৃদয় ক্যাপ্টেন্সি করবেন এই সিরিজটায়, যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে তিনি করেছিলেন, এবং আনফর্চুনেটলি বাংলাদেশ সেই সিরিজটা কিন্তু ঘরের মাটিতে 3-0-তে হেরেছিল। সো হৃদয় ক্যাপ্টেন, পারভেজ ইমন আছেন, তানজিদ তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, টু সারপ্রাইজিং এই নামটা এই স্কোয়াডের মধ্যে, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম, রিশাদ, শরীফুল, মুস্তাফিজ, নাহিদ রানা, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন। সো এই হচ্ছে বাংলাদেশের ওভারঅল স্কোয়াডটা, যারা T20 সিরিজটা খেলার জন্য নমিনেটেড হয়েছিলেন। বাট এই স্কোয়াড থেকে যদি আমরা এখন খুব কুইকলি বাংলাদেশের পসিবল স্টার্টিং ইলেভেনটা নিয়ে চিন্তা করি, অস্ট্রেলিয়া সিরিজের সঙ্গে মেলানো যাবে না, কারণ সেই সিরিজটায় লিটন দাস ছিলেন, তিনি পরবর্তীতে অবশ্য ইনজুর্ড হয়ে চলে গেছেন। ইয়াসির আলী চৌধুরী রাব্বি এখানে ইনক্লুডেড হচ্ছেন, শামীম পাটোয়ারি ছিলেন সেই অস্ট্রেলিয়া সিরিজে, এই সিরিজে কিন্তু তিনি নেই। সো দুটো বড় নাম আমার কাছে মনে হয় রিসেন্ট সময়ে যারা বাংলাদেশের T20 11-এ বারবার সুযোগ পাচ্ছিলেন, সেটা হচ্ছে একজন ক্যাপ্টেন লিটন দাস এবং অন্যজন হচ্ছেন শামীম পাটোয়ারি। আমি একটু সারপ্রাইজড হয়েছি আসলে শামীম পাটোয়ারিকে না রাখাতে, কারণ আপনি দেখেন ওভারঅল বাংলাদেশের এই স্কোয়াডের মধ্যে কিন্তু আপনি একটা লেফট হ্যান্ডেড ব্যাটারের ব্যালেন্সটা হারিয়ে ফেলবেন। টপ অফ দ্য অর্ডারে আছেন, বাট মিডল অর্ডারে যে একটা লেফট হ্যান্ড ব্যাটিং অপশন নিয়ে আসতেন শামীম পাটোয়ারি, তার যে একটা এক্সপ্লোসিভনেস ছিল, তার যে একটা এক্সপেক্টেড ছিল, সেটা বাংলাদেশ আমার মনে হয় মিস আউট করবে এই T20 সিরিজটায়। তবে তার জায়গায় নির্বাচকরা ইয়াসির আলী রাব্বিকে আসলে রেখেছেন স্কোয়াডে, বাট তিনি কি আসলে একাদশে জায়গা পাবেন কিনা, প্রশ্নটা তো সেই জায়গায়। আমরা একাদশে চলে যাই, প্রেফার্ড 11টা যদি চিন্তা করি, সেখানে পারভেজ ইমন আমার মনে হয় নিচের দিকে ব্যাট করবেন, তানজিদ তামিম এবং সাইফ হাসান তাদের দুজনকে দিয়েই আমার মনে হয় বাংলাদেশ ওপেনটা করাবে, এবং তারপর 3 নম্বরে হয়তো পারভেজ ইমন নামবেন এবং 4 নম্বরে নামবেন তাওহিদ হৃদয়। সো যেহেতু লিটন দাস এই 11-এ বা স্কোয়াডের মধ্যেই নেই, সেই জায়গাটা তাওহিদ হৃদয় হয়তো ব্যাটিংয়ে একটা প্রমোশন পেয়ে 4 নম্বরে তিনি উঠে যাবেন। 5 নম্বরে কে থাকবেন সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা থাকবে ডেফিনেটলি। আমার কাছে মনে হয় যে মোসাদ্দেক সৈকত স্কোয়াডে আছেন, তাকে ইনক্লুড করা হবে এখানে 5 নম্বর ব্যাটিং অপশন হিসেবে। মিডল অর্ডারে তিনি একটা স্ট্যাবিলিটি এনে দেওয়ার চেষ্টা ডেফিনেটলি করবেন। 6 নম্বরে আমি নুরুল হাসান সোহানকে রাখি, কারণ কিপিং অপশনটায় ডেফিনেটলি পারভেজ ইমন আছেন, বাট নুরুল সোহান আই থিঙ্ক ইয়াসির আলী চৌধুরীর থেকে বেশি এফেক্টিভ হবেন কিনা, তিনি তো ওয়ানডে সিরিজে রান পেয়েছেন, তো সেটারও পুরস্কার হিসেবে হয়তো ইমিডিয়েটলি তাকে আমরা T20-র এই 11-এর মধ্যেও দেখতে পারি। সো 6-এ নুরুল হাসান সোহান। 7 নম্বরে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় যে সেখানে আমরা 6-এ সাধারণত শামীম পাটোয়ারিকে দেখি, 7-এ শেখ মেহেদিকে দেখি, একটু ঘুরিয়ে আমি ব্যাপারটা আনতে চাচ্ছি। 7 নম্বরে আমি ওই যে শামীম পাটোয়ারির লেফট হ্যান্ডেডনেস যে বিষয়টা আছে, লেট অর্ডারে গিয়ে বা নিচ থেকে নেমে একটা বড় ইনিংস খেলা, যেটা জিম্বাবুয়ের হয়ে আমরা ওয়ানডে সিরিজে ব্র্যাড ইভান্সকে করতে দেখেছি, 7 নম্বরে বা 8 নম্বরে নেমে ব্যাটিংটা করা, সেই কাজটা সাইফুদ্দিনকে আমার মনে হয় একটা সুটেবল রোল দেওয়া যেতে পারে এই জায়গাটায় শামীমের অ্যাবসেন্সে। তার লেফট হ্যান্ড ব্যাটিংটা দরকার হবে এবং তিনি ডেফিনেটলি একজন পেস বোলার হবেন 3 পেসারের মধ্যে। সো ওই অপশনটা বিবেচনা করে 7-এ সাইফকে রাখছি, 8-এ শেখ মেহেদি, 9-এ রিশাদ, এবং 10-11 যে দুটো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুজন পেসারকে রাখবো। এই জায়গাটার মধ্যে আমি শরীফুলকে দেখি এবং সেই সাথে নাহিদ রানাকে দেখি। ওই ব্যাপারটা চিন্তা করি যে মুস্তাফিজ ইনজুর্ড বা তিনি খেলতে পারছেন না হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। সো মুস্তাফিজ থাকলে ডেফিনেটলি মুস্তাফিজ থাকতেন। সো বোলিং লাইন আপটা, পেস বোলিং লাইন আপটা এমন হতো যে সাইফুদ্দিন, মুস্তাফিজ এবং নাহিদ রানা, বাট যেহেতু মুস্তাফিজ নেই, শরীফুল, নাহিদ রানা এবং সাইফুদ্দিন, এটা কিন্তু বেশ ভালো একটা পেস বোলিং অ্যাটাক আমার কাছে মনে হয়। এবং স্পিন ডিপার্টমেন্টেও আপনি রিশাদ এবং শেখ মেহেদি দুজনকেই পাচ্ছেন। মোসাদ্দেক হোসেন সৈকত তিনি 6th বোলিং অপশন হিসেবে ডেফিনেটলি মিডল অফ দ্য ইনিংসে বোলিং করতে পারবেন, সাইফ হাসান বোলিং করতে পারবেন। সো সব মিলিয়ে 7টা বোলিং অপশন আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এখানে দেখছি, এবং সেই সাথে
লেজটাও বেশ লম্বা। আপনি দেখেন রিশাদ যদি 9-এ নামেন তার মানে কিন্তু আপনার ব্যাটিং লাইন আপটা বেশ শক্তপোক্ত হচ্ছে। একটা ইনিশিয়াল ডিজাস্টারও যদি টপ অর্ডারে হয়ে যায় সেখান থেকেও রিকভার করার একটা সুযোগ থাকে, বা একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলে দলটা সেখান থেকে রানটাকে বড় করা বা অ্যাক্সেলারেট করার জায়গাটায় ডেফিনেটলি রিশাদ, শেখ মেহেদী, নুরুল হাসান, সোহান, বেশ কিছু ব্যাটার রয়েছেন যারা আসলে শেষ দিকটায় একটু এক্সপ্লোসিভ ব্যাটিং করার চেষ্টা করতে পারেন। তারপর আমি বলবো ওভারঅল এই টি-20 স্কোয়াডটার মধ্যেই বা 11টার মধ্যেই কিছু এক্স ফ্যাক্টরের কমতি কিন্তু আমরা দেখছি। এক্স ফ্যাক্টরটা বাংলাদেশের টপ অফ দ্য অর্ডারই আছে। পারভেজ ইমনকে আমার একজন এক্সিলেন্ট প্লেয়ার মনে হয় টি-20তে, এবং এই মুহূর্তে যদি পুরো 11-এ যদি প্রথম নামটা ইনসার্ট করতে বলা হয় ব্যাটারদের মধ্য থেকে, আমার মনে হয় পারভেজ ইমনের নামটাই সেখানে ইনক্লুডেড হবে। সো ওভারঅল আমার হচ্ছে এই সিলেকশন, আমার মনে হয় যে এই 11টা নিয়ে যদি বাংলাদেশ খেলতে নামে প্রথম টি-20 আইটা, তাহলে সব দিক ব্যালেন্স করা একটা ব্যাপার থাকবে, যেখানে এনাফ নাম্বার অফ বোলিং অপশনসও আপনার হাতে আছে, স্পিন পেস ডিপার্টমেন্ট দুদিকে একটা ব্যালেন্স আছে, এবং সেই সাথে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিংয়ের যে বিষয়টা আপনি আনতে চান, যেটা হয়তো শামীম পাটোয়ারি না থাকাতে মিসিং হয়েছে, সেটাও সাইফুদ্দিন এসে হয়তো পূরণ করে দিতে পারবেন। বাট ক্যাপ্টেন্সি লিডারশিপ এই জায়গাটা থেকে তাওহিদ হৃদয়কে অনেক কিছু আসলে প্রমাণ করতে হবে। আমরা দেখতে চাই যে তার ক্যাপ্টেন্সিটা কেমন হয় লিটন দাসের অ্যাবসেন্সে, কারণ সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আসবে 2028 সালে। তার আগে বাংলাদেশ যদি এই টিমটাকে সেট করতে চায়, লিটনের ডেপুটি কে হচ্ছেন সেই রেসে তো সাইফ হাসান একটা সময় ছিলেন, বাট তাকে কিন্তু আমরা সেই রোলটাতে আর দেখছি না, বা লিডারশিপ রোলে তাকে দেখছি না। তাওহিদ হৃদয়কে এই রোলটা দিয়ে দেওয়া হয়েছে। সো আমার মনে হয় যে তিনি লিটনের যোগ্য ডেপুটি হিসেবে এই সিরিজে অন্তত তিনি ক্যাপ্টেন্সি করে যদি নিজের পারফরমেন্সটা ভালো রাখতে পারেন বা প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি দেখিয়ে বাংলাদেশকে একটা সিরিজ জেতাতে পারেন, সেটা একটা দারুণ পজিটিভ ব্যাপার হবে বাংলাদেশের জন্য। সো এই হচ্ছে আমার প্রথম টি-20 আইতে বাংলাদেশের যেই পসিবল স্টার্টিং 11 বা সবচেয়ে স্ট্রংগেস্ট স্টার্টিং 11, লজিক্যাল স্টার্টিং 11, সেটার একটা নমুনা। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত, কি মনে হচ্ছে আপনাদের এই সিরিজটা নিয়ে ওভারঅল। কারণ এই টেস্ট হারার পর বা ওয়ানডে সিরিজ হারার পর এই সিরিজটা জেতার জন্য কিন্তু আলাদা একটা চাপ তৈরি হচ্ছে বাংলাদেশের উপর। এই চাপটা বাংলাদেশ কিভাবে নেবে, তাদের ব্যাটাররা কিভাবে পারফর্ম করবেন, সেটাই আসলে আমরা দেখতে চাই। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি, আর দেখা হবে আগামী ভিডিওতে।